হ্যাঁ স্যার, কাল সালার চলে যাব। হ্যাঁ স্যার, কাটুয়া হয়েই যাব। গুড নাইট স্যার। এক কাজ করো, তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসতে হবে না। তুমি রাতে কাটোয়াতে চলে যেও। মা তো কালকেই ফোন করে বলছিল তোরা অনেকদিন আসিসনি। সেটাই ভালো হবে, একটু সময় নিয়ে কাজ করে একদিনেই কাজ মিটিয়ে নেব। রাতে ভালো করে ঘুম হলো না। এক তো সকালবেলা ট্রেন ধরবার একটা চাপ, তারপর আবার একা শ্বশুরবাড়ি যাওয়ার আতঙ্ক। যাই হোক, অবশেষে জানলার ধারে একটা সিট হাওড়া থেকেই পেয়ে গেলাম। জানলা থেকে আসা বাতাস আর ট্রেনের হালকা দুলুনি আর রাতে ঘুমের অভাব, সব নিয়ে কেমন যেন একটা নেশা নেশা ভাব। সব তো ঠিকই ছিল, আমি কোথায় এসে পড়লাম? দেখি আমি যমরাজের দরবারে। আমি একা না, আমার সাথে ট্রেনের কিছু লোক, যাদের সাথে ট্রেনে উঠে আলাপ হয়েছিল, তাদের মধ্যেই একজন বলল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কেউই আর জীবিত নেই। একে একে সবার বিচার হচ্ছে। কিছু সময় পর আমার পালা এলো। আমিও কাঠগড়ায় দাঁড়ালাম। আমাকে দেখে যমরাজ খুব রেগে গেল। কে ওকে এখানে নেমেছি? স্যার স্যার আমরা কেন স্যার? কিছু ভুল হয়ে গেল স্যার। আগে জেল বিভাগে ছিলাম, গতকালই আইন শৃঙ্খলা বিভাগে প্রমোশন হয়েছে। প্রথম ভুল মনে করে ক্ষমা করে দিন স্যার। আরে ওর তো আজকে নয়, কালকে রাতে মৃত্যু। ওকে কেন ধরে এনেছো? এক্ষুনি ফেরত দিয়ে এসো। আমি যমরাজকে হাত জোড় করে বললাম, স্যার, এসেই যখন পড়েছি তাহলে আর ফিরে যাব না। স্যার, প্লিজ স্যার, আপনাদের এখানেই কোনো গেস্ট হাউসে একটু থেকে যাই। আর তো কয়েক ঘন্টার ব্যাপার, প্লিজ স্যার। না না, এইভাবে হাফ মরা কোনো ব্যক্তি এখানে থাকতে পারে না। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার কতক্ষণ আয়ু আছে আমি দেখে যেতে চাই। না না, আয়ু সাধারণ মানুষেরা দেখতে পারে না। না হলে আমিও যাব না। এই আমার শেষ কথা। আপনাদের ডিপার্টমেন্টের ভুল ছিল, সেরকম হলে আমি কেস করব। আচ্ছা ঠিক আছে, আমার যমদূত তোমাকে একটা ঘরের কাছে নিয়ে যাবে। যমদূত বাইরে থাকবে, তুমি ওই ঘরে প্রবেশ করবে। দেখবে অনেক প্রদীপ জ্বলছে। প্রদীপের নিচে প্রত্যেক ব্যক্তির নাম লেখা আছে। তুমি তোমার নাম লেখা প্রদীপটা দেখে চলে আসবে। যমদূত আমাকে একটা ঘরের সামনে নিয়ে গেল। আমি ঘরে প্রবেশ করলাম। প্রায় 200 মতো প্রদীপ। এক ধার থেকে নাম খোঁজা শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর আমার নামের প্রদীপটা একেবারে নিভু নিভু অবস্থায় দেখতে পেলাম। সত্যি কালকে নিভে যাবে, অথচ আশেপাশের প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে। ছোটবেলা থেকে রুই মাছের মোড়ো খাওয়ার ফল আজকে পেয়ে গেলাম। একটা দারুণ বুদ্ধি মাথায় এলো। পাশের প্রদীপটা থেকে একটু তেল আমার প্রদীপটায় ঢাললাম। আমার প্রদীপের শিখাটা একটু জোরে জ্বলে উঠল। তারপর আবার একটা প্রদীপের থেকে তেল নিজের প্রদীপে ঢেলে নিলাম। আরও 2-3 বার ঢালার পর আমার প্রদীপের শিখাটা বেশ একটু জোরে জ্বলছে। ঠিক তখনই গালে একটা ব্যথা অনুভব করলাম। চোখ খুলে গেল। দেখলাম একটা লোক আমায় চড় মারবে বলে রেডি হচ্ছে। আমি বললাম, কি হয়েছে দাদা, শুধু শুধু মারছেন কেন? কি বললেন? শুধু শুধু মারছেন কেন? সেই থেকে একবার এর নাকে হাত ঢোকাচ্ছেন, একবার ওর নাকে হাত ঢোকাচ্ছেন। বলি ব্যাপারটা কি? আমাদের নাকে আপনি কি রেখে ভুলে গেছেন? চালাকি পেয়েছেন? আমি নাকে আঙুল ঢোকাচ্ছিলাম, কিন্তু আমি তো প্রদীপ থেকে তেল ঢালছিলাম। দাদা, ঘুমিয়ে ঘুমিয়ে করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আর হবে না। লোকে হাসাহাসি করছে বলে কম্পার্টমেন্টটা চেঞ্জ করে নিলাম। যাই হোক, একটু খারাপ মন নিয়েই অফিসে পৌঁছালাম। আরে, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। একদম প্রথমে আমি শ্বশুরবাড়ি যাওয়ার আতঙ্কে বলে ফেলেছিলাম। আসলে ওটা হবে শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দে। কাজ মেটাতে একটু বেশ দেরি হয়ে গেল। আবার ট্রেন, অটো, শেষে রিক্সা করে 50 টাকা দিয়ে শ্বশুরবাড়ি প্রবেশ করলাম। আরে না রে বাবা, শ্বশুরবাড়ি আবার এন্ট্রি ফি হয় নাকি? আরে 50 টাকাটা রিক্সাওয়ালার ভাড়া ছিল, চেয়েছিল 60 টাকা। আমি বড় মনের মানুষ, এক কথায় 50 টাকা হাতে গুজে দিলাম আর বললাম, এরপর সব 1000 টাকার নোট। একটু দাঁড়াও বাবু,
সিরিয়ালের শেষটা দেখে দরজা খুলছি। যত ডাকাডাকি সিরিয়ালের সময়, দিনের বেলা তোমাদের যে কি হয় জানি না। না না, এটাতে রাগের কোনো ব্যাপার নেই, আমারই ভুল। সন্ধ্যা 6টার আগে ল্যান্ডিং করলে এ সমস্যাটা হতো না। এই সময় শ্বশুর মশাই আর শালা মশাই দোকানে থাকে। আরে সন্ধ্যাবেলা শাশুড়ি সব দেবতাদের বাতি দেখিয়ে একটু চা আর তেল মাখা মুড়ি নিয়ে টিভির সামনে বসে, তারপরে হাঁটুর ব্যথাটাও নাকি কমান্ত। মানে ওই আর কি, নেগেটিভ বলতে নেই। এখন উনি উঠবেন, ছোট ছোট পায়ে দরজার কাছে আসবেন, তারপর আবার এতটা পথ ফিরে যাবেন। আরে আপনারা কি বুঝবেন সিরিয়ালের শেষটা মিস করে যাবার ব্যথা। তাই অগত্যা বাইরে বসার সিটটায় বসে পা চুলকাতে চুলকাতে মোবাইলটাতে একটু কাতুকুতু দেওয়া শুরু করলাম। ওঠা না দিলে তো নতুন কিছু দেখায় না। যেমনি দরজার চিটকিনি খোলার আওয়াজটা কানে এসেছে, এক ছুটে গেটের কাছে। শাশুড়ি মা যথারীতি দরজা খুলে কে কে করছেন। কে কে? আর ক্যামেরা অ্যাঙ্গেল ধীরে ধীরে শিফট হচ্ছে গেটের দিকে। একমুখ হাসি নিয়ে, হাতে একটা মিষ্টির প্যাকেট আর কাঁধে একটা অফিস ব্যাগ নিয়ে 12 বছরের পুরানো এক জামাইয়ের প্রবেশ ঘটছে। গেট খোলার আওয়াজ পেলেন মুজি? আরে না না, কোনো হতচ্ছাড়া বেলটা বাজিয়ে পালালো। একটু দাঁড়াতে বললাম, মনে হয় চলে গেছে। তুমি এসো বাবা, এত দেরি করে এলে বাবা? মনে মনে বললাম, তার শাস্তি তো আপনাদের বাড়ির মশাগুলোই দিয়ে দিয়েছে, এখনো পাগুলো জ্বলছে। এসো বাবা, আজ মনটা খুব খারাপ। আলপনা স্বামীটা মারা গেল। মনে মনে ভাবলাম, কে আলপনা? 12 বছর হয়ে গেল জামাই উপাধি পেয়েছি, কিন্তু এই নামের কোনো আত্মীয় আছে বলে তো মনে করতে পারলাম না। তাও শাশুড়ির তালে তাল মিলিয়ে বললাম, হ্যাঁ, সেই বিয়ের শেষ দেখেছিলাম, কত ছোট ছিল, তারপর তো আর দেখাই হয়নি। বাবা, তুমি কার কথা বলছো? আমি তো আলপনা সংসার সিরিয়ালের কথা বলছিলাম। আমি একটু ওপর থেকে ফ্রেশ হয়ে আসছি। বাবা, তুমি খেয়ে নাও, তোমার শ্বশুর আর রাজুর আসতে দেরি আছে। না না, আমি ওনাদের সাথেই খাবো। বললাম আজকে একটু তাড়াতাড়ি চলে আসিস, 10টা বেজে গেল, এখনো এলো না। মনে হচ্ছে এসে গেছে। মা, জামাইবাবু এসেছেন? হ্যাঁ, উপরে আছে, খেতে বস, আমি ডাকছি। টেবিলে সকলে একসাথে খেতে বসেছি। রুটিটা চিলি চিকেনে একবার টাচ করে মুখে দিয়েছি। জামাইবাবু, আপনি আজকে ভাইরাল হয়ে গেছেন। নিশ্চয়ই কেউ ট্রেনের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। শালাটাকেও বলি, কোথায় কি বলতে হয় এখনও শিখল না। একদিন আমারও আসবে, সেদিন আমিও হাটে হাড়ি ভাঙব। শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া ও অফিসের কাজ দুটোই অন্য দিনের তুলনায় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বেশি দেরি না করে ফুলের ওপরে শুয়ে পড়লাম। আরে না, সত্যি ফুল ছিল না, বিছানার চাদরটায় ফুল ফুল ডিজাইন ছিল। ঘুমটা জাস্ট ভুরু থেকে চোখে নামবে ঠিক সেই সময়ে খাবার সময় লজ্জার পরিস্থিতির কথাটা টুকি দিয়ে চলে গেল। ঘুমটাও কপালে উঠে গেল। তারপর নিজেই নিজের মনকে বোঝালাম, কত লোকের জীবনেই তো কত কিছুই ঘটে। এই তো সন্দীপ প্রথম ষষ্ঠীতে পেটটা একটু খারাপ ছিল, অনেক কষ্টে ধুতি পাঞ্জাবি পরে জাস্ট ষষ্ঠীতে বসবে, বায়ু ভেবে পাস করতে গিয়ে ধুতিটা কাদা কাদা হয়ে গেল। তারপর এবারে দুর্গাপুজোয় আরতির সময় পুরোহিত মশাই এমন নেচে নেচে আরতি করছিলেন যে ধুতিটাই আলগা হয়ে খুলে গেল। মনকে এইসব বোঝাতে বোঝাতে কখন যে ঘুমটা আবার চোখে নেমে এসেছে বুঝতে পারিনি। বুকের মধ্যে একটা কিলের আঘাতে ঘুমের মধ্যেই জেগে উঠলাম। দেখলাম মৌ, মানে আমার বউ, খুব কাঁদছে আর বুকটায় খালি খালি কিল মারছে। রাগে না দুঃখে জানি না। যাওয়ার আগে একবার আমার কথা ভাবলে না? পুজোয় এত দামি দামি শাড়িগুলো যে কিনে দিলে, সেই সবগুলো কি হবে? কিনে বিনি ব্ল্যাকমেল করে আদায় করেছ, সেটারই রাগ এখন কিল মেরে মেটাচ্ছ। আমি একা একা কি করে থাকবো? সে তো অবশ্যই, ফ্রিতে এত ভালো ডেলিভারি ম্যান পেয়েছিলে, সারা দিন শুধু হোয়াটসঅ্যাপ।
না না, ভালোবাসার কথা কিছু নয়, খালি লিস্ট, এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে। আরে এখানে তো ডেলিভারির পরে তো পেমেন্টেরও চিন্তা নেই। রাত্রির বেলা 4 পিস ইলিশ মাছ না খেলেই পারতে বাবা। জানি না গ্যাস হয়ে এইসব ঘটে গেল কিনা। 2 পিস খেয়ে যখন বললাম আর পারবো না, তখন জোর করে কে বলল? বাবা একদম টাটকা গঙ্গার ইলিশ, অনেক ভোরবেলা গিয়ে শ্বশুরমশাই এনেছেন বাবা, খেয়ে নাও বাবা। এখন যত দোষ আমার, কিন্তু যার জন্য আমার এই অবস্থা, শালাকে তো দেখতে পাচ্ছি না। ও বাবা, দেখো মালা নিয়ে ঢুকছে। এইবার দেখ না ভূত হয়ে তোর গুপ্ত ব্যাপারগুলো কি রকম করে ভাইরাল করি। এই সব দেখে বুঝতে আর বাকি রইল না যে আমি আর নেই। তবে আমার দুঃখ নেই, যতদিন বেঁচেছিলাম খুব আনন্দেই বেঁচেছিলাম। শুধু ট্রেনে ঘুমিয়ে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল। লরি ভর্তি লোক বেশিরভাগই দাঁড়িয়েই আছে, আমি একা শুয়ে বেশ একটা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। সবাই বলো হরি হরি বলো সুর তুলে চিয়ার করছে, বেশ একটা পিকনিক পিকনিক ভাব। শুধু হরি বলটা একটু ডিজে বক্সের রিমিক্স ভার্সনটা চালালে জমে যেত। যাই হোক, সবাই মিলে শ্মশানে এসে পৌঁছালাম। এর আগে আমি অনেকবারই শ্মশানে এসেছি, শুধু খাটে শুয়ে নয়, আমাকে নিয়ে মোট 12 জন খাটে শুয়ে আছে। দেখলাম সবাই আমার থেকে বয়সে বেশ বড়, তাই সবাইকে হাত জোড় করে একবার নমস্কার করে নিলাম। নাকের ওপর কোথা থেকে একটা মাছি এসে খালি নাকে বসছে আর উড়ে যাচ্ছে। নেহাত মরে গেছি তাই, না হলে মাছিটার একদিন কি আমার একদিন। প্লিজ কেউ একটু মাছিটা তাড়িয়ে দাও, আরে দিন না তাড়িয়ে। সালাবাবু ও তার কিছু বন্ধুরা সিদ্ধান্ত নিল ইলেকট্রিকের লম্বা লাইন, তাই কাঠেই দাহ করা হবে। আমাকে চিতায় তুলে আগুনটা লাগিয়ে দিল। আস্তে আস্তে আগুন বেশ জোরেই জ্বলে উঠল। পায়ের দিকটায় যেই একটু গরম লেগেছে, বাবা গো মা গো বলে চিতা থেকে এক লাফ। এই কি, আমি মেঝেতে পড়ে গেলাম কি করে? আমি তো... কি হলো বাবা? নিচে ধপাস করে আওয়াজ হলো, পড়ে গেলে নাকি বাবা? ঘুমোচ্ছিলে বলে ডাকিনি বাবা। না না, আমি ঠিক আছি, একটু ব্যায়াম করছিলাম। ঘড়ির দিকে তাকালাম, 11টা বাজছে। মেঝে থেকে উঠে বিছানায় বসতে গিয়ে দেখি জানালা থেকে আলো পড়ে বিছানাটার পায়ের দিকে একটা অংশ বেশ গরম হয়ে গেছে। জানি না আপনাদের কেমন লাগলো, আমি কিন্তু লেখার সময় দারুণ হেসেছিলাম।